আচ্ছা, যেহেতু তোমার কাছে তাহলে আহ, ওই সূত্র লেখা পেজটা আছে, তাই আমি আর লিখে দিচ্ছি না, না হলে আমি সব সূত্র আবার লিখে দিচ্ছিলাম এখনই। তাহলে এখন আমরা সরাসরি অঙ্ক চলে যাব। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 2000 কেজি ভরের একটি গাড়ি মোটামুটি একটি ভারী দেওয়ালে ধাক্কা দেয়। দেওয়ালের আঘাতে তা 1.3 m/s বেগে ফিরে আসে। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে যে আঘাতের সময় যদি মোটামুটি ধরো অনেক অল্প 0.15 সেকেন্ড হয়, তবে মোটামুটি ধরো বলের ঘাত কত, এর কোশ্চেন। আর একটা কোশ্চেন আমি দিতে পারি এখান থেকে, ট্রাকটির উপর প্রযুক্ত গড় বল কত। ট্রাক তো না, গাড়ি দিয়ে দিই এখানে, গাড়িটির ওপর প্রযুক্ত গড় বল কত। আমি কোশ্চেন আবার বলছি, দেখো 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 2000 কেজি ভরের একটি গাড়ি একটি ভারী দেওয়ালকে ধাক্কা দেয়। দেওয়ালের আঘাতে তা 1.3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। আঘাতের সময় যদি 0.15 সেকেন্ড হয়, তবে বলের ঘাত কত। এবং নেক্সট কোশ্চিন হচ্ছে গাড়িটির উপর প্রযুক্ত গড় বল কত। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চিন। এখন আমি একটা একটা করে অ্যান্সার করবো। ফার্স্টের কোশ্চিন হচ্ছে যে বলের ঘাত কত, তাই না? ফার্স্ট কোশ্চিন হচ্ছে বলের ঘাত। দেখো যে কোশ্চিন হচ্ছে বলের ঘাত কত। আমরা বলের ঘাত সমান কি জানি, সূত্রটা লিখে দেওয়া আছে। বলের ঘাত যে সমান সমান mv2 মাইনাস বা mv মাইনাস mu বলতে পারি। আচ্ছা কাজ করি, mv মাইনাস mv0। ঠিক আছে, যে আমরা কিন্তু 9-10 mv মাইনাস mu বলতাম, এখন v0 বলছি, নট মানে ইউ নো। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন দেখো এই গাড়িটার ক্ষেত্রে একটি দেওয়ালে সে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল গাড়িটা। সো 20 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু সে চলছিল, তাই আমরা ধরে নিব দেওয়ালে সে 20 মিটার পার সেকেন্ড বেগেই ধাক্কা দিয়েছে। তো ধাক্কা দেওয়ার পর সে আবার দেখো 1.3 মিটার পার সেকেন্ড বেগে সে ব্যাক করেছে। ঠিক আছে, পেছন দিকে ব্যাক করেছে কিন্তু। তো তুমি বুঝতেই পারছো যে ইনিশিয়ালি তার বেগটা যেদিকে ছিল, পরবর্তীতে কিন্তু তার বেগটা চেঞ্জ হয়ে উল্টা দিকে হয়ে গেছে। প্রথমে সে দেওয়ালের দিকে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, বাট পরবর্তীতে দেওয়াল থেকে পেছন দিকে চলে আসছে 1.3 মিটার পার সেকেন্ড বেগে। সুতরাং দুটো বেগের মধ্যে যেখানে একটা বেগ তোমাকে পজিটিভ ধরতে হবে, অন্য একটা বেগকে নেগেটিভ। তুমি জানো দুটো বেগের দিক ভিন্ন হলে একটি বেগে ধরতে হয় পজিটিভ, অন্য একটি বেগকে ধরতে হয় নেগেটিভ।
তাহলে এখন আমরা ধরে নিচ্ছি 20 মিটার যেটা ছিল সেটাকে পজিটিভ ধরছি, আর হচ্ছে যেটা হচ্ছে পরবর্তীতে 1.3 এটাকে নেগেটিভ ধরছি। ইচ্ছা, তবে এটা করলে তোমার অ্যান্সার এটা মাইনাস চলে আসবে। আর তুমি যদি মাইনাসটা না আনতে চাও, মাইনাস না আনতে চাইলে তুমি পরেরটাকে পজিটিভ ধরবা, আগেরটাকেই নেগেটিভ ধরবা, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমার যেটা সবচেয়ে উত্তম কি জানো, আমি তোমাকে শেখাই দিই। ফলাফল শেষে একদম যে কোনো একটা সংঘর্ষের শেষে ওই বস্তুটা যেদিকে যায় ওইটাকে সবসময় পজিটিভ ধরবা, তাহলে অ্যান্সারে কোনো নেগেটিভ আসবে না। যেমন দেখো এই ঘটনাতে ট্রাকটি কিন্তু আঘাত যখন দেওয়ালে করলো তারপর ব্যাক দিয়ে ফেরত গেছে না, আঘাত করার পর সে যেদিকে যাচ্ছে যে 1.3 মিটার/সেকেন্ড বেগে, এটাই তো শেষ মুহূর্ত, তাই না বলো? এটাই শেষ মুহূর্ত, এটাই শেষ অবস্থা, শেষমেশ ট্রাক তো না, গাড়িটি 1.3 মিটার/সেকেন্ড বেগে পেছন থেকে ব্যাক করছে। সো এটাকে তুমি পজিটিভ ধরবা, শেষ মুহূর্তের অবস্থাটাকে, তাহলে তোমাকে কোশ্চেনের অ্যান্সার অঙ্কতে মাইনাস মানটা আসবে না। আর আনলে অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, মান কোনো ফ্যাক্ট না। তো আমরা ধরে নিচ্ছি যে এই 1.3টাই পজিটিভ, তাহলে 20 কী হবে? অবশ্যই নেগেটিভ হবে, তাহলে 20 হবে অবশ্যই নেগেটিভ। ওকে, সো এখন আমরা যেটা করবো মান বসাবো, তাহলে এম ভি, ভি হচ্ছে কি বলো তো? ভি হচ্ছে শেষ বেগ, তাই না বলো? শেষ বেগ কত? ওই 1.3, এটাকে আমরা পজিটিভ ধরেছি, তাহলে 1.3 ইন্টু ভি, এম এর মান দেখো 2000 ইন্টু 2000, এটা মাইনাস 2000 ইন্টু আগের বেগ ছিল 20, বাট সেটা কি -20, তাই না বলো? -20 কেন দিলাম? বিকজ আমরা 1.3কে পজিটিভ ধরেছি, এই জন্য কিন্তু আমাদের এই 20টা কি নেগেটিভ ধরে নিলাম। সো এটা আমরা যদি ক্যালকুলেট করে ফেলি এখন ঠাস করে, তাহলে 1.3 ইন্টু কাজ করি 1.3 -20 করছি, মাইনাস তো না প্লাস হবে, ওকে +20, এটা আসতেছে, এটা গুণন কত জানো? 20,000, 20 0 0 2000 কি? হ্যাঁ 2000। অ্যান্সার আসছে মোটামুটি 4260 এত। আর বলের ঘাত একক হচ্ছে কেজি MS ইনভার্স, ও সরি বলের ঘাত না, এটা জি ভরবেগ, প্রথম ভরবেগ কেজি MS ইনভার্স 1, ঠিক আছে। এটা হচ্ছে একক, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বলের ঘাত পেয়ে গেলাম। সো এখানে কোনো অ্যান্সারগুলো মাইনাস আসেনি, যদি আসতো, যদি তুমি এটা কাজটা করতাম। যাই হোক, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে যে গাড়িটির উপর প্রযুক্ত গড় বল কত? তুমি কি জানো গড় বলের সূত্র কি? গড় বল সমান, অ্যাকচুয়ালি গড় বলের কোনো নতুন সূত্র নাই, গড় বলই মূলত বল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে দেখো সংঘর্ষ হয়েছে, তো সংঘর্ষের সময়তে বলটা তো তোমার এই যে 0.15 সেকেন্ড যাবৎ কাজ করেছে, তাই না বলো? সো এই বলটা স্মুথ না, মূলত এই সময় যাবৎ বলের মানটা চেঞ্জ হয়, কম বেশি হয়, এই জন্য আসলে কোশ্চেনে গড় বল নির্ণয় করতে বলা হয়েছে। ওই একই সূত্র গড় বলেরও, গড় বলের সূত্রটা সেম সূত্র, গড় বল সমান সমান মানে বল সমান সমান এফ ইকুয়াল, এই যে তুমি যেটা শিখেছো এম ভি মাইনাস এম ইউ মানে ভি নট বাই হচ্ছে টি। সো তুমি দেখতেই পাচ্ছ এখানে এম ভি মাইনাস এম ভি নটের মান আমরা একটু বের করলাম, এই যে দেখতে পাচ্ছ বের করলাম না, ওটা বসাই দিচ্ছি 42600, আর টি এর মান ছিল 0.15, তাহলে অ্যান্সার কত আসছে? অ্যান্সার ভাগ 0.15, এটা অনেক বিশাল বড় অ্যান্সার আসতেছে। আচ্ছা আসুক, 28400 এত নিউটন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের গড় বল নির্ণয় হয়ে গেল, ঠিক আছে।
একটি বস্তুর উপর 7 নিউটন এবং 21 নিউটন মানের দুটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। বস্তুর ভর যদি 5 কেজি হয় তাহলে লব্ধি ত্বরণ কত? এটা হচ্ছে কোশ্চেন। তুমি দেখো একটি বস্তুর উপরে দুটি বল ক্রিয়া করছে, তাই না? বলো, দুটি বল ক্রিয়া করলে আমাদের এখন যেটা করতে হবে, দুটি বলের লব্ধি বল নির্ণয় করতে হবে আগে, তারপর লব্ধি বলের সাহায্যে আমাদের কিন্তু ত্বরণ নির্ণয় করতে হবে, নাহলে অ্যান্সার কিন্তু মিলাতে পারবা না। সো আমরা লব্ধিটাকে যদি ধরি আর, লব্ধি কি বলছি আর, রেজাল্টেন্ট আর এফ, ঠিক আছে? লব্ধি বল সূত্র হচ্ছে √, তো মনে আছে না একটি বল, এই যে একটি বলের স্কোয়ার 7 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার প্লাস 2 × 7 × 21 cos 60 ডিগ্রি সমান সমান। এটা কি অবাক লাগছে খুবই? এই যে দেখো একটি বস্তু দুটি বল ক্রিয়া করছে, দুটি বল ক্রিয়া করলে দুটি বলের লব্ধি কত হবে আমরা সামান্তরিক সূত্রের সাথে নির্ণয় করব। সামান্তরিক আঁকাবো একটা, সামান্তরিক আঁকি এটাকে এ পাশে পি লিখবো, পি সমান সমান সাপোজ 7, তারপরে কিউ লিখবো, কিউ সমান সমান 21 ধরবো, দুটো ভেক্টর দেবো এদিকে, ভেক্টর ভেক্টর কর্ণ আঁকাবো একটা, এটাই হবে লব্ধি, সেই লব্ধি আর এটা, ঠিক আছে? ওখান থেকে নিয়ে আসে কিন্তু এই সূত্রটা মনে আছে না, পি কি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ওই সূত্র ইউজ করেছি কিন্তু এখানে, অবাক হওয়ার কিছু নাই। তাহলে এটা করলে কী অ্যান্সার আসছে দেখি, 7 + 21 মোটামুটি 7 স্কোয়ার যোগ 21 স্কোয়ার যোগ 2 × 7 × 21 cos cos 60, এটা অ্যান্সার আসতেছে এত, তারপর রুট দিলে 25.24 এত নিউটন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি বল। সো লব্ধি বল পেয়ে গেছি, এবার লব্ধি ত্বরণ নির্ণয় করবো। অতএব লব্ধি ত্বরণ A = F/m ইকুয়াল F এর মান 25.24 আর M এর মান 5 কেজি ইকুয়াল, তাহলে অ্যান্সার যেটা আসবে আমাদের 5.05 এত MS ইনভার্স 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল, অ্যান্সারটা হয়ে গেল। 5 কেজি ভরের একটি কাঁটা, তুমি কাঁটা বোঝো? কাঁটা ওই যে দেখবা দেওয়ালে কাঁটা পড়তো না, ওই কাঁটাকে বলা হয় যে এটা, এই ওয়ার্ডটা বলা হয় কাঁটাকে। সো 5 কেজি ভরের একটি কাঁটাকে 5 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলে তা মাটির ভেতরে 10 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়। মাটির গড় বাধা দানকারী বলের মান কত? এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? সো অঙ্কটা আমি তোমাকে দুইটা ওয়েতে করে দেখাবো, তুমি দুটা ওয়ে ভালো মতো শিখবা এবং দুটা ওয়ে অ্যাপ্লাই করতে জানবা এবং দুটা ওয়ের যে কনসেপ্ট সেটাকেও নিজের মধ্যে নিবা। এই অঙ্কটা সৃজনশীলের জন্য তেমন ইম্পর্টেন্ট না, MCQ আসে এবং অ্যাডমিশন লেভেলে অঙ্কটা আসে। ওকে, তো আমি ফার্স্টে যে ওয়ার্ডটা দেখাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর আলোকে, গতিবিদ্যার আলোকে দেখাবো, তারপরে আমি চ্যাপ্টার 4 আলোকে দেখাচ্ছি। সো আগে যে আমরা আগের আলোকে যদি লিখতে যাই, সো সেটা হচ্ছে যে দেখো আমি যদি বলি যে 5 মিটার যখন নামলো, ঠিক আছে, সিম্পল চিন্তা করে দেখো বাধা দানকারী বলের সূত্র কি, বল F ইকুয়াল আমরা জানি ma, তাই না? বলো, আচ্ছা M = ma আমরা কিন্তু জানি। সো এটাই কিন্তু আসলে বাধা দানকারী বল,
কাঁটা যখন মাটিতে প্রবেশ করবে, মাটি একটা তোমার হচ্ছে মন্দন প্রয়োগ করবে, বুঝতে পারছো? সেই মন্দনটা হচ্ছে এ এবং এম হচ্ছে ওই কাঁটার ভর। তাহলে বাধাদানকারী বল হচ্ছে এফ ইকুয়াল এম এ, যেখানে এ হচ্ছে মন্দন। সো এখন আমি এই অঙ্ক উদ্দীপক থেকে এ নির্ণয় করে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এফ ইকুয়াল এম এ, তাহলে এম ইন্টু এ মানে কি বলতো? এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে এ সমান সমান কি লিখতে পারি? আমরা এমনিতে জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH, যেহেতু মন্দন হচ্ছে। ওখান থেকে যদি আমরা হচ্ছে এ নির্ণয় করি, তাহলে কি আসবে? এ সমান সমান লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2G, সরি 2A 2G 2, আচ্ছা ঠিক আছে, এফ ইকুয়াল এম এ। সো এখানে 2, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা বোঝা খুব একটা সূক্ষ্ম বিষয় আছে। সূক্ষ্ম বিষয়টা বলছি আমি। দেখো এখানে সূক্ষ্ম বিষয়টা হচ্ছে যে এ হচ্ছে মন্দন। কোন মন্দন বলতে পারবা? এটা হচ্ছে সেই মন্দন যখন সে মাটিতে প্রবেশ করবে, তখন মাটি যে মন্দনটা প্রয়োগ করবে সেটা এ হচ্ছে সেই মন্দন। বাট মাটিতে যখন কাঁটা প্রবেশ করবে, তখন কাঁটার বেগটা কত থাকবে আমি তো জানি না। সুতরাং আমি ডিরেক্টলি কোশ্চেনে এখানে এটা অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে একটু অন্য হয়তো ভাবতে হবে। ওকে, আমার ফার্স্টে যেটা করব, যে এটা কাঁটাটা ছিল এখানে, ওখান থেকে সে 5 মিটার নিচে নেমে পড়লো এই জায়গাতে, ঠিক আছে? সো এতটুকু নিচে নেমে আসলে তার বেগটা কত হবে দেখবো আমরা। আদি বেগ ছিল ইউ সমান, এখানে ভি নট সমান সমান 0 ছিল, এখানে ভি সমান সমান হোয়াট, ঠিক আছে? এটা বের করতে চাই। তো এটা শুধু আমাকে শিখেছি বলো তো? সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ভি নট স্কোয়ার মাইনাস 2GH। সো এখান থেকে আমরা ইজিলি 0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8, আচ্ছা মাইনাস কেন, প্লাস হবে, এটা নিচে পড়ছে 2J ইন্টু 5। অতএব ভি সমান সমান রুট ওভার 9.8 ইন্টু 5। এটা করলে অ্যান্সার আসতে হচ্ছে মোটামুটি 2 ইন্টু 9.8 গুণন 5 ইকুয়াল 98। তাহলে রুট ওভার 98 ইকুয়াল 98.99, 9.899। ওকে, তো এটা হচ্ছে আমাদের আসলো ভি এর মানটা। অ্যাকচুয়ালি এটা কোন কী বেগ নির্ণয় করলাম জানো? এই যে কাঁটাকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হলো, তখন কাঁটাটা উপর থেকে নিচে পড়ছে, নিচে পড়ে মাটিতে যখন পৌঁছালো, মাটিতে পৌঁছানোর মোমেন্টে তার বেগটা 9.899 হয়েছিল, ঠিক আছে? এবার তার মানে সে এই কাঁটাটা মাটিকে এত বেগে, এত এমএস ইনভার্স 1 বেগে কিন্তু আঘাত করবে, ঠিক আছে? কাঁটাটা মাটিতে এত বেগে আঘাত করবে, এরপর থেকে মাটি মন্দন প্রয়োগ করা স্টার্ট করবে। সুতরাং এখন থেকে মন্দনটা হবে। তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে যে কাঁটাটা মাটিতে পড়ছে, কেবল কাঁটাটা মাটিতে পড়লো, এই একটা অংশ, যে অংশতে আমরা এই সূত্র ইউজ করে বেগটা নির্ণয় করে নিলাম। এবার আমরা দেখব যে এই বেগটাতে মাটিতে আঘাত করার পর কাঁটাটি নিশ্চয়ই থেমে যাবে। সো থেমে গেলে তার বেগটা শূন্য হয়ে যাবে, আর আগের বেগটা এত ছিল, তাহলে এক্ষেত্রে তার কতটা মন্দন হবে সেটা আমরা দেখব। দেখো এত বেগে কাঁটাটা এত বেগে মাটিকে আঘাত করছে, আঘাত করার পর তার বেগটা শূন্য হয়ে যাবে, থেমে যাবে। এবং দেখো এই সময়টুকুতে সে কিন্তু 10 সেন্টিমিটার প্রবেশ করবে। দেখো লেখা আছে মাটির ভেতরে এটি 10 সেন্টিমিটার প্রবেশ করে, তার মানে বুঝতে পারছি এত বেগ ছিল, বেগ শূন্য হয়ে যাবে এবং এত সেন্টিমিটার প্রবেশ করবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি মন্দন নির্ণয় করতে পারি। সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ভি নট স্কোয়ার মাইনাস 2A এস বলবো না এইচ বলবো? আচ্ছা এস বললাম, সমস্যা নাই, 2AS। এখানে ভি এর মান হচ্ছে শূন্য। দেখো শূন্য কেন? কাঁটাটি মাটিতে প্রবেশ করে এক সময় থেমে যাবে। 0 স্কোয়ার ইকুয়াল ভি নট স্কোয়ার মানে কিন্তু যেটা 9.899, এটা স্কোয়ার, ওটাকে স্কোয়ার করলে 98 হয়, ঠিক আছে? এটাকে স্কোয়ার করলে 98 হবে, মাইনাস 2AS, 2 ইন্টু এ এর মান লাগবে, আর এস এর মান হচ্ছে 0.1, ঠিক আছে? দেখো এই 10 সেন্টিমিটার মানে কিন্তু 0.1 মিটার। সো এখান থেকে আমরা যদি এ এর মান নির্ণয় করি, তাহলে এ সমান সমান আসবে মোটামুটি এত ইকুয়াল এত আসলে তো আসছে, সব মিলে এ এর মানটা আমি নির্ণয় করে দেখি, মনে হচ্ছে ওকে 98 ভাগ 2 গুণন, সরি
ভাগ 2 ভাগ 0.1 490 তাহলে অ্যান্সার এর অ্যান্সারটা আসলো 490। তার মানে তার মাটি তাকে 490 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন প্রয়োগ করবে। ওকে, যদি এত মন্দন প্রয়োগ করে তাহলে বাধাদানকারী বলটা হবে F ইকুয়াল এম এ। 490 গুণন এম এর মান হচ্ছে 5, এটাতে 5 দিয়ে তাহলে গুণগুলো কত হচ্ছে অ্যান্সার ভাগ 5 2450। তাহলে অ্যান্সার ইকুয়াল 2450, ঠিক আছে, নিউটন। বুঝতে পারলাম, 2450 নিউটন। এটা ছিল আমাদের গতিবিদ্যার আলোকে অঙ্কটা। গতিবিদ্যার আলোকে এই অঙ্কটা কিন্তু আমরা 2 স্টেপে করেছি। ফার্স্ট স্টেপ ছিল আকাশ থেকে কাঁটাটা মাটিতে পড়লো, এই একটা অংশ, আর একটা অংশ হচ্ছে মাটি থেকে কাঁটাটা মাটির ভিতরে প্রবেশ করলো, এটা একটা অংশ। দুটো অংশ আমরা পৃথক পৃথকভাবে নির্ণয় করেছি, আমরা তোমাকে দেখালাম। এবার আমরা তোমাকে এটাকে এই আমাদের ফিজিক্সে 4 নম্বর অধ্যায়ের আলোকে দেখাবো এখন। তো এটা আমরা বেসিক্যালি করবো হচ্ছে একটা লয়ের মাধ্যমে। তোমার মনে আছে, তোমাকে আমি কাজ শক্তি উপপাদ্য শিখিয়েছিলাম। সো এখন আমরা দেখবো কাজ শক্তি উপপাদ্য যে প্রয়োগ অ্যাপ্লাইগুলো দেখবো এই অঙ্কতে। দেখো, মনে রাখবা এখানে যে তোমার যে কাজটা হয়েছে না, যে হচ্ছে একটা নির্দিষ্ট বল, যেমন ধরো এই তোমার হচ্ছে যে বলটা 24.2450 যে নিউটন বলটা আছে না, যেটা নির্ণয় করলাম, এত নিউটন বল কিন্তু সে আসলে মাটি প্রয়োগ করেছে। ওকে, এবং এই যে বল এবং এতে তার সরণ ঘটেছে কত 0.1 সেন্টিমিটার। তাহলে মাটির মধ্যে প্রবেশ করলো, মাটি বল প্রয়োগ করলো এত, এবং তার সরণ ঘুরলো 10 সেন্টিমিটার। তাহলে এই বল এবং এই সরণ গুণ করলে মাটি দ্বারা যে কাজ হয়েছে, বাধাদানকারী কাজ যেটা হয়েছে মাটি দ্বারা, সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ মাটিতে প্রবেশ করে এই কাঁটা কতটুকু কাজ করেছে, অথবা কাঁটাকে থামানোর জন্য মাটি কতটুকু কাজ করেছে, সেটা কিন্তু এই বল এবং এই সরণ গুণ করলে আমরা পেয়ে যাই। সো আমি তোমাকে বলতেছি এটাই হলো সেই কাজ শক্তি উপপাদ্যে আমাদের কাজ ছিল। এবং কি ছিল মনে আছে, আর একটা ছিল হচ্ছে গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে না, আমরা জানি যে এই কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন, এটাই ছিল আমাদের কাজ শক্তি উপপাদ্য। সূত্রটা কি তোমার মনে আছে? এটা এমন ছিল F ডট এস ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম, আচ্ছা ভি নট স্কোয়ার বলতে পারি, সমস্যা নাই। বুঝতে পারছো? সো আলটিমেটলি কিন্তু এটা আমাদের সূত্রটা ছিল। এখন যদি আমরা এই সূত্রটাকে দেখো, এই দুটার মধ্যে কিন্তু আলটিমেটলি একটা যেটা আসতেছে, এই কাঁটাটা কিন্তু থেমে যাবে, তাই না বলো? ভেতরে যে কাঁটাটা থেমে যাবে। সো আমরা যদি ভিকে মনে করি যে আদি, যখন এটা একটু ক্লিয়ার করে বলি, এই ভি কী জিনিস এবং ভি নটটা কী জিনিস। এই ভি হচ্ছে এই কাজ শুরু হওয়ার ইনিশিয়াল পয়েন্টের বেগ, শেষ বেগ, আর ভি নট হচ্ছে ইনিশিয়াল বেগ। আমি আবার রিপিট করছি, এই ভি হচ্ছে এই কাজ শুরু হওয়ার এই শেষ বেগটা, আর ভি নট হচ্ছে কাজ শুরু হওয়ার ইনিশিয়াল বেগ। এই অঙ্কের ক্ষেত্রে যখন কাঁটাটা গিয়ে মাটিতে আঘাত করলো, মাটিতে আঘাত করার মোমেন্টে যে কাঁটার বেগ ছিল সেই বেগটা কিন্তু ভি নট। আর কাঁটাটার ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর শেষ মুহূর্তে গিয়ে থেমে গেল, ওই থেমে যাওয়া মোমেন্টে যে কাঁটার বেগ সেটা হচ্ছে কিন্তু ভি, এবং সেটা কিন্তু শূন্য, তুমিও জানো আমিও জানি। তো আলটিমেটলি যেহেতু বেগটা শূন্য, তাই এই হাফ এম ভি স্কোয়ার সমান সমান শূন্য আসবে, বুঝতে পারছো? সো এটা আমাদের আলটিমেটলি লাগবে না। সো যেহেতু লাগবে না, এই সূত্রটা আমার সঙ্গে বলতে পারি এফ এস ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। ওকে, সো এটা আমি তোমাকে হয়তো ওখানে দেখিয়েছিলাম। তোমার কোশ্চেন হতে পারে যে ভাইয়া মাইনাসটা কেন নিলাম না, এই যে মাইনাসটা, তুমি মাইনাস নিতেই পারো, কোনো সমস্যা নাই। মাইনাস নিলে কাজটা ঋণাত্মক আসবে, তখন তুমি আবার কোশ্চেন করো মাইনাস আসলো কেন, ঋণাত্মক কাজের অর্থটা কী, তোমাকে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তুমি একটু বড় হও, মাথা একটু মোটা হোক, তখন মাইনাসের ব্যাপারগুলো বোঝাবো। এখন বললে যেগুলো বোঝাচ্ছে এগুলোই বুঝবা না। সো মাইনাস নিয়ে মাথা ঘামিও না, আপাতত মান নিয়ে বোঝো। ঠিক আছে, তো এফ এস সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এটাই কিন্তু আসলে মূল সূত্র। যদি এটা আমরা এভাবে লিখি তাই, তো এটাই আমাদের আসলে সূত্র। তো এফ এস ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা কোন ভি? এই ভিটা হচ্ছে যে ওই মাটিতে যখন প্রবেশ করা স্টার্ট হলো, ওই ইনিশিয়াল পয়েন্ট, এই বেগটা কিন্তু আসলে ভি। আর এসটা হচ্ছে ওই মাটির ভেতরের সরণটুকু, যেটা এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। আর এফ তো বল, যে বলটা আমাকে নির্ণয় করতে হবে। কোশ্চেনে বলা হচ্ছে দেখো মাটির গড় বাধাদানকারী বল নির্ণয় করো, সেই বলটা কিন্তু আমার এফ ধরেছে, এফটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই যে ভি, এই ভি হচ্ছে মাটিতে যখন স্পর্শ করলো মাটিকে, ওই মোমেন্টের বেগ, বাট সেটা তো উদ্দীপকের দেওয়া নাই, দেওয়া আছে বলো? দেওয়া নাই।
তাহলে তুমি যেটা করতে পারো, তুমি কিন্তু ইচ্ছা করলে এখন উদ্দীপকের তথ্য ব্যবহার করে এই ভি এর মানটা বের করে নিতে পারো, যেটা আমরা আগেও করেছিলাম, মনে আছে? ভি সমান বের করেছিলাম এই সূত্র ইউজ করে। এখানে এই দেখতে পাচ্ছি যে বের করলাম না এটা। তো তুমি চাইলে কিন্তু এটা করতে পারো। আবার আমি হৃদয় যেটা বলি, এটা আমি করি না, আমি বিষয়টাকে আরও একটু ডিপলি ভাবি। সেটা কী ভাবি জানো? সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু তোমাকে 19 একটা জিনিস শিখিয়েছিলাম, হয়তো বা তুমি নিজেও শিখেছো। সেটা হচ্ছে যে একটা বস্তু যখন মাটি থেকে একটা সার্টেন উচ্চতায় অবস্থান করে, ধর এখানে অবস্থান করছে, ওই অবস্থানকালে তার মধ্যে একটা বিভব শক্তি বিদ্যমান থাকে, থাকে না বলো? সেই বিভব শক্তির মান হচ্ছে mgh, মনে আছে? একটা বিভব শক্তি বিদ্যমান থাকে mgh। যখন সে নিচের দিকে পড়তে থাকে, পড়তে পড়তে যখন শেষ মাটিকে আঘাত করে, মাটিকে আঘাত করার সময়তে তার একটা বেগ থাকে, এবং সেই বেগকে যদি আমরা ওখানে তার গতিশক্তি নির্ণয় করি, মাটিকে আঘাত করার সময় তার গতিশক্তি নির্ণয় করি, সেটা হয় কিন্তু 12 mv²। অর্থাৎ তার এই মাটিকে স্পর্শ করার মোমেন্টে তার গতিশক্তি কত? 12 mv² অবশ্যই। তো এই গতিশক্তিটা কিন্তু অ্যাকচুয়ালি mgh এর সমান হয়। অর্থাৎ কোনো একটা বস্তু আকাশে কোনো জায়গায় স্থির থাকলে তার মধ্যে যে বিভব শক্তি বিদ্যমান থাকে, মাটিকে আঘাত করার সময়তে তার ঠিক ওই পরিমাণ গতিশক্তি তার মধ্যে বিদ্যমান থাকে। বুঝতে পারছো? এটা একটা 19 থেকে তুমি শিখে আসছো আশা করছি, বা এখন তুমি মনে রাখতে পারো। কোনো একটা বস্তু আকাশে অবস্থান করলে তার মধ্যে যে পরিমাণ বিভব শক্তি বিদ্যমান থাকে, মাটিকে আঘাত করার মোমেন্টে তার গতিশক্তি তার সমান হয়। তাই এই গতিশক্তি 12 mv² সমান সমান আমরা ওই mgh লিখতে পারি। বুঝতে পারছো? সো আমরা ইজিলি লিখতে পারি Fs সমান সমান mgh। ওকে, যেখানে h হচ্ছে মাটি থেকে উচ্চতা, মাটি থেকে উচ্চতা হচ্ছে h, g হচ্ছে ত্বরণ, m হচ্ছে ভর। সো দেখো সব কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। তাহলে F সমান সমান লিখতে পারি mgh ভাগ s। এখানে m এর মান হচ্ছে 5 কেজি, g এর মান 9.8, h মান 5 মিটার, s এর মান 0.1 মিটার, ইকুয়াল 2450 নিউটন। সো এই তুমি কিন্তু ইজিলি এখানে এই সূত্রটার মাধ্যমে এই অঙ্কটা খুব ইজিলি করে ফেলতে পারছো, কোনো তোমার কষ্ট নাই। জাস্ট একটা সূত্র তুমি মনে রাখবা, এই সূত্রটা, এটা মনে রাখলে তোমার কোনো কিছু ভাবতেই হবে না। ইজিলি দেখো এখানে এটা কী হচ্ছে, বিভব শক্তি সমান সমান মাটির ভিতরে কাজ। তবে আমি তোমাকে কিন্তু ভেঙে ভেঙে বললাম কেমনে এটা হলো। যদি তোমাকে যদি ভেঙে ভেঙে না বলতাম তুমি বুঝতে পারতা না, অনেক উল্টাপাল্টা করে ফেলতা, অন্য অন্য অঙ্কতে এটা অ্যাপ্লাই করতে, তখন ভুল হতো। সেজন্য আমি তোমাকে বুঝাই বললাম কেমনে এটা হয়, এটা দেখাই দিলাম। আর এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই সূত্রটা তুমি মনে রাখতে পারো ইজিলি, বিকজ এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার জীবনে কাজে দেবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। কাটা পড়তে যাওয়া, হাতড়ি নিক্ষেপ করা, আরও এক্সাম্পল তোমাকে আমি দেখাবো পরবর্তীতে। তখন আমি তোমাকে সরাসরি এই সূত্রে অ্যাপ্লাই করে দেখাবো কিন্তু। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা এখানে হয়ে গেল। সো দেখো, সম্ভবত আমি তোমাকে যখন ভেক্টর অধ্যায় পড়াই, তোমাকে বলেছিলাম আমি বেশ কিছু ম্যাথ আমি স্কিপ করে আসছি ভেক্টর অধ্যায়ে, যখন যেগুলো তোমাকে তখন বোঝালে তোমার জন্য কষ্ট হতো, বা হয়তো তোমাকে বোঝাইনি, আমি পরে বোঝাবো বলে রেখেছিলাম। সো এটা ঠিক তেমনই একটা অঙ্ক যেটা আমার ভেক্টর অধ্যায়ে পড়ানো উচিত ছিল। তো এই অঙ্কটাতে বলছে 20 কেজি ভাগে একটি বস্তুর উপরে কী পরিমাণ বল ক্রিয়া করলে তার বেগ 10 সেকেন্ডে এই এত থেকে বৃদ্ধি পেয়ে এত হবে।
দুটো কিন্তু ভেক্টরের মাধ্যমে দেওয়া আছে। ওকে, তাহলে এত থেকে বৃদ্ধি পেয়ে এত হবে, যেহেতু এত হবে তার মানে এটা হচ্ছে শেষ বেগ আর এটা হচ্ছে আদি বেগ। ঠিক আছে, টাইম দেওয়া হচ্ছে 10 সেকেন্ড আর ভর 20 কেজি। সো আমরা জানি এফ ইকুয়াল এম আর ভি মাইনাস ভি নট বাই টি, তাই না বলো? সমান লিখতে পারি আমরা এম বাই টি আর ভি মাইনাস ভি নট। সো এম এর মান দেওয়া হচ্ছে এখানে 20 কেজি, টি এর মান 10 সেকেন্ড। সো আমরা লিখতে পারি 20/10 আর এখানে ভি মাইনাস ভি নট। সো এই যে ভি মানে এটা আর ভি নট মানে এটা, তাহলে আই থেকে আই বিয়োগ দিব, তাহলে 8i মাইনাস 4i, তাই না? এখানে 8i মাইনাস 4i ইকুয়াল শুধুমাত্র 4i। ঠিক আছে, এবার 3j থেকে বাদ দিব -5j, তাহলে 3j মাইনাস 5j আলটিমেটলি প্লাস 8j, -5k মাইনাস 3k, তাহলে থাকতে হচ্ছে -8k। বুঝতে পারলাম কি না? তাহলে এটা আসলে এখান থেকে, সো এখান থেকে ইজিলি লিখতে পারি আমরা 2 ইন্টু এটা। তো এখান থেকে আমরা এটা মান নির্ণয় করব। সো 2 ইন্টু 4i প্লাস 8j মাইনাস 8k, এটা আসলে আমাদের এখান থেকে আমরা যদি বলের ভেক্টর চিহ্ন দেবো অবশ্যই এখানে। সো বলের ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাই, মান সমান 2 ইন্টু আর এখানে দেবো হচ্ছে 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার, তারপরে রুট দিব। এই দুটো টান দিলাম, এই দেখছো দুপাশে দুটো টান দিলাম আর টান দিলাম দুপাশে দুটো, একটা টান এটার নাম হচ্ছে পরম মান চিহ্ন। ঠিক আছে, এটা থাকার অর্থ হচ্ছে ভেতরে আমরা মান যেটা আসবে পজিটিভ মান গ্রহণ করব। তো যাই হোক, সেটা বিষয় না, এটা না দিলেও হতো। সো 2 ইন্টু 4 4 16 যোগ 64 যোগ 64, আলটিমেটলি এটা রুট দিচ্ছি আবার। এখান থেকে অ্যান্সার কি আসবে মোটামুটি এটা রাইট সমান 24 নিউটন। ওকে, সেটা আসলে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের কিন্তু একটা অঙ্ক হয়ে গেল। এরপর আমরা দুটো অঙ্ক তোমাকে হোমওয়ার্ক দিব, যেগুলো তোমার 9 10 সূত্রের আলোকেই হয়ে যাবে। সো হোমওয়ার্কগুলো লিখে নাও। 4 নম্বর অঙ্ক ছিল হোমওয়ার্ক, 5 নম্বর অঙ্ক হচ্ছে এটা। কোশ্চিনটা হচ্ছে যে মোটামুটি এটা দেওয়া কি উচিত হচ্ছে সহজ অঙ্ক, তাও দিই। 100 কেজি এবং 200 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 20 ms ইনভার্স 1 ও 10 ms ইনভার্স 1 বেগে পরস্পর বিপরীত দিকে চলছে। ধাক্কা লাগলে এরা একত্রে কোন দিকে চলবে, সেটা একটা কোশ্চেন। এবার হোমওয়ার্ক নাম্বার 6 নম্বর হোমওয়ার্ক হচ্ছে যে 6 কেজি ভরের বন্দুক থেকে এক গ্রামের গুলি 300 ms ইনভার্স 1 বেগে বের হলো। বন্দুকের পশ্চাৎ বেগ কত? দুটো অঙ্ক খুবই সহজ অঙ্ক আমি দিয়েছি, কিন্তু
একেবারে পানি পানি অঙ্ক করে দুটো করে ফেলবো, ঠিক আছে? একটি রকেট প্রতি সেকেন্ডে 7.4 কেজি জ্বালানি খরচ করে। নির্গত গ্যাসের বেগ 2.5 ইন্টু 10⁻³ মিটার/সেকেন্ড হলে রকেটের ওপর কত বল প্রযুক্ত হয় বা কত বল ক্রিয়া করে তা তোমাকে এখন নির্ণয় করতে হবে। সিম্পল অঙ্ক একটা বুঝতে পারছো, যেখানে দেওয়া আছে দেখো, এটা খুব সূক্ষ্ম হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি দেওয়া আছে আইডেন্টিফাই করাটা কিন্তু একটু টাফ হয়ে যায়। কোশ্চেনে বলা হয়েছে যে 7.4 কেজি জ্বালানি, বাট খেয়াল করতে হবে লেখা আছে প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে। ওকে, তার অর্থ হলো এটা এখানে দেওয়া আছে, তোমাকে শিখেছিলাম না, dm/dt = 7.4। এটাকে বুঝতে পারলা কি দেওয়া আছে? dm/dt মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কত কেজি জ্বালানি খরচ করে সেটা, ওটা মানে তো জ্বালানি খরচের হার, তাই না বলো? dm/dt মানে কি, এম কি ছিল মনে আছে কোশ্চেন অনুসারে? তোমাকে যে সূত্র শিখেছিলাম, এম ছিল হচ্ছে জ্বালানির ভর, ঠিক আছে? সো dm/dt মানে কিন্তু জ্বালানি খরচের হার, অথবা 1 সেকেন্ডে কত কেজি জ্বালানি খরচ হয় তা, সেটা হচ্ছে 7.4 কেজি। সো একটা ক্লু বুঝতে পারলাম। এবং দেওয়া আছে নির্গত গ্যাসের বেগ 2.5 ইন্টু 10⁻³ অর্থাৎ ভি সমান দেওয়া আছে 2.5 ইন্টু 10⁻³ মিটার/সেকেন্ড। সো তুমি বুঝতে পারছো, তো প্রযুক্ত বল বা ক্রিয়াশীল বল এফ সমান আমরা জানি dm/dt ইন্টু ভি, মনে আছে? তো এটা হচ্ছে আমাদের সেই সূত্র, dm/dt ইন্টু ভি। মান বসিয়ে দিই, মান বসালে 7.4 ইন্টু ভি এর মান 2.5 ইন্টু 10⁻³ একটা অ্যান্সার বের করলে ক্যালকুলেটরে দেখলে এটা আসবে হচ্ছে মোটামুটি এত ইন্টু এত গুণন এত, তো অ্যান্সার আসছে 1.85। গুড, 1.85 ইন্টু 10⁻4 নিউটন। সো বুঝতে পারছো, তাহলে এত নিউটন বল হচ্ছে প্রযুক্ত হয় বা ক্রিয়া করে। এখানে তোমাকে একটু আমি অ্যাডিশনাল বলে রাখছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে গ্যাস নির্গত হচ্ছে, এই গ্যাসটা নির্গত হওয়ার সময় এই গ্যাস রকেটকে এত বল প্রয়োগ করছে, ঠিক আছে? এত বল রকেটের উপর চাপ দিচ্ছে সে। বাট রকেটটা কোশ্চেনে কিন্তু এটা বলা হয়নি যে রকেটটা পৃথিবী থেকে আকাশে উড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে গ্র্যাভিটির কারণে রকেটকে পৃথিবী আকর্ষণ করছে, এই আকর্ষণ বল ভেদ করে রকেটকে আকাশে উড়ে যেতে হচ্ছে, এমন বিষয়গুলো কিন্তু এখানে কোনো কিছু উল্লেখ করা নাই, ঠিক আছে? সো আলটিমেটলি কিন্তু এটা নিট বল, এই তো বল কিন্তু রকেটকে এই গ্যাসগুলো প্রয়োগ করে থাকছে। বাট কোশ্চেনে যদি বলা হতো না যে রকেটটি মহাকাশে পৃথিবী থেকে যাত্রা শুরু করলো, এবার রকেটের ওপরে হচ্ছে নিট বল, রকেটের ওপরে এই গ্যাসগুলো কতখানি নিট বল প্রয়োগ করছে, তখন কিন্তু কোশ্চেনটা অ্যান্সারটা অন্যরকমভাবে করতে হতো। এতখানি বল প্রয়োগ করছে কিন্তু আবার পৃথিবী তাকে mg পরিমাণ ওজনে নিচে দিকে টানছে, আকর্ষণ করছে, mg পরিমাণ, মনে আছে? যেখানে রকেট সম্পূর্ণ রকেটের ভর জ্বালানি সহ এম মানে ক্যাপিটাল এম আর জি।
সো আমি তোমাকে যদি এই পাশে দেখাই, ওখান থেকে এটা থেকে মাইনাস এম জি করতে হতো। এমটা হচ্ছে রকেটের সম্পূর্ণ ভর, জি হচ্ছে ত্বরণ। তাহলে এতখানি বল গ্যাসগুলো প্রয়োগ করছে, আর এম জি হচ্ছে তোমার রকেটটার ওজন, যেটা মাইনাস করে দিতে হতো। তাহলে রকেটের উপরে এই গ্যাসগুলো যে নিট বল প্রয়োগ করছে না, সেটা বের হতো। ওকে, বাট কোশ্চেনে সেটা বলেনি, তাই আমি এগুলো করবো না কিছু, ঠিক আছে? জাস্ট এটা বললাম তোমাকে, আমি বললাম এই জন্য যেন তুমি পার্থক্যটা বুঝতে পারো। এটার পার্থক্যটা অনেকেই ধরতেই পারে না, অনেক উল্টাপাল্টা করে ফেলে। ওকে, একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার সময় প্রথম 2 সেকেন্ডে ভরের 1/50 অংশ হারায়। নির্গত গ্যাসের বেগ 2500 ms/1 হলে রকেটের ত্বরণ কত? ওকে, কোশ্চেনটা একটু ডিফারেন্ট দিলাম। এখানে বলছি আমি যে একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার সময়, তাহলে দেখো এই অঙ্কতে একটা এক্সট্রা ওয়ার্ড আমি যুক্ত করেছি, লেখা আছে ঊর্ধ্বমুখী যাত্রার সময়, যেটা আগের অঙ্কতে ছিল না। প্রথম 2 সেকেন্ডে তার ভরের মানে মোট ভরের 1/50 অংশ সে হারিয়ে ফেলে, ঠিক আছে, হারায়। নির্গত গ্যাসের বেগ দেওয়া আছে এত ms/1, তাহলে রকেটের ত্বরণ কতটা নির্ণয় করতে হবে তোমাকে এখন, ঠিক আছে? সো তুমি এটা এখন কীভাবে করবা? ধরলাম রকেটের ত্বরণটা ধরি, রকেটের ত্বরণ হচ্ছে এ, ঠিক আছে, ধরলাম এটা। তুমি এখানে একটা কোশ্চিন তোমাকে বোঝা নিতে হবে, সেটা হচ্ছে যে দেখো কোশ্চিনে বলা হয়েছে ঊর্ধ্বমুখী যাত্রার সময়, তার অর্থ হলো যখন রকেটটি পৃথিবী থেকে আকাশের দিকে রওনা দিচ্ছে তখন। তার মানে অবশ্যই রকেটের উপরে এখন তোমার অভিকর্ষ বলটা কী হচ্ছে, কাজ করছে। তাহলে এখন রকেটের উপরে বলটা কাজ করছে, ওজন, তার রকেটের যে ওজন সেটা কাজ করছে এখন, বাধা বলটা। সো এখানে আমরা তাহলে সূত্রটা কিন্তু এর আগের মতো লিখবো না, তাহলে আগের সূত্র লিখেছিলাম F = সামথিং, এটা লিখেছিলাম। বাট এখন যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে যে F = ma, তাই না বলো? ক্যাপিটাল M হচ্ছে রকেটের ভর, ক্যাপিটাল M হচ্ছে রকেটের ভর, দেখতে পাচ্ছ না, এই যে ক্যাপিটাল M হচ্ছে রকেটের ভর। সো M × a, এই ma মানে কি? এই ma যে F = ma আছে না সূত্রে, সেটা লিখলাম ma। সো ma হচ্ছে এই রকেটের ভর, সম্পূর্ণ ভর m, আর a হচ্ছে রকেটের কার্যকর ত্বরণ। কেন কার্যকর ত্বরণ বললাম জানো? বিকজ দেখো এখানে কোশ্চিনে ঊর্ধ্বমুখী যাত্রার সময় হয়েছে, ঊর্ধ্বমুখী যাত্রার সময় কিন্তু তার উপরে একটা অভিকর্ষ বাধাদানকারী বল কাজ করে, একটা অভিকর্ষ বল কাজ করে। এই জন্য নির্গত গ্যাসের বেগে যে বলটা সে পাচ্ছে, কোশ্চিনে যে বলা হয়েছে না যে রকেটের ত্বরণ কত, অ্যাকচুয়ালি এখানে নির্ণয় করতে বলা হয়েছে রকেটের কার্যকর ত্বরণ কত, ঠিক আছে? কোথাও কখনো যদি দেখো এই যে এই শব্দটা আছে, তার মানে বুঝতে হবে বাধা দানকারী বলটা কাজ করছে এখানে, তাই ওই বলটা বিয়োগ করতে হবে, তারপর যে ত্বরণ পাবা সেটা কিন্তু কার্যকর ত্বরণ। ওকে, এবং সেই কার্যকর ত্বরণটা হচ্ছে a। তাহলে F = ma, ma সমান আমরা লিখব dm/dt এত × v, এটা মাইনাস আবার তোমার হচ্ছে mg। সূত্রটা কি বুঝতে পারলা? তোমাকে সূত্রটা বুঝতে কষ্ট হচ্ছে? সূত্রটা সিম্পলি কিন্তু ওই যে আগেরটার মতো, এখানে যেটা করলাম না, F = এই কার্যকরী বল মানে প্রযুক্ত বল মাইনাস mg। ওকে, তোমাকে আমি যদি এখানে দেখাই একটু, আসলে সূত্রটা এটা ছিল F = dm/dt × v। এই যে F = লিখলাম, এটা কিন্তু আসলে এই গ্যাসটা কত বল প্রযুক্ত করছে না, সেটা কিন্তু এই বলটা, এটা থেকে মাইনাস করবো যখন আমি এখানে মাইনাস mg করব, ঠিক আছে? এবার এই যে এখানে যে F লিখেছি, এই Fটা এখন কি মিন করছে জানো? এটা ধরে না F' দিলাম সাপোজ, কারণ এটা মিন করছে যে
এই যে বলটা এই গ্যাসগুলো রকেটকে প্রযুক্ত করছে, ওখান থেকে আবার রকেটের ওজনকে আমি মাইনাস করেছি, অর্থাৎ পৃথিবীর যেই বলে রকেটকে টেনে ধরছে নিচের দিকে ওই বলটা বাদ দিয়েছি। ফলে আলটিমেট যেই বলটা কার্যকর হচ্ছে রকেটের উপরে, যে বলটা রকেট ফিল করছে উপরে যাওয়ার জন্য, সেই বলটাই কিন্তু আলটিমেট এই এফ ড্যাশ বলটা। এবং এই এফ ড্যাশ সমান কিন্তু আমরা লিখতে পারি ক্যাপিটাল এম ইন্টু ছোটো হাতের এ। এম হচ্ছে রকেটের ভর আর ছোটো হাতের এ হচ্ছে কার্যকর ত্বরণ। ব্যাপারটা ক্লিয়ার হলো? আমি কিন্তু আগেও তোমাকে বুঝিয়েছি আগের লেকচার ক্লাসগুলোতে। সো এটা আমি এখন এখানে দেখাচ্ছি, দেখো এই জায়গাতে। তাহলে এখানে বুঝতে পারছো এই সূত্রটা লিখে ফেললাম। আমাকে নির্ণয় করতে হবে যে এইখানে এ, ঠিক আছে? দেখো কোশ্চেনে কিন্তু আমাদের রকেটের ভর এমটা দেওয়া নাই। রকেটের ভর কি দেওয়া নাই? দেখো রকেটের ভরটা দেওয়া নাই। সো না দেওয়া থাকলেও ক্লু আছে, ক্লুর মাধ্যমে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। সো ভয় পাওয়ার কিছু নাই, এমন অঙ্ক কিন্তু আসবে এবং রকেটের অঙ্ক আসতে পারে। এবার দেখা যাক কী অবস্থা হয়, সামনে বছর কোন কোশ্চেন আসছে দেখি, তারপর বোঝা যাবে কিছুটা। এখন দেখো যে ক্লুটা দেওয়া আছে, দেখো এই নির্গত গ্যাসের বেগ যে 2500, তার সরাসরি কিন্তু এখানে বসে দিতে পারবো। ভি এর মান কিন্তু দেওয়া আছে, জি এর মান আমি জানি, এম এর মান তো দেওয়া নাই, লাগবে না। এই যে ডিএম বাই ডিটি দেওয়া আছে না, এটাকে একটু এখন সিস্টেম করতে হবে। সিস্টেমটা হলো, দেখো কোশ্চেনে বলা আছে 2 সেকেন্ডে তার যে মোট ভর কত? মোট ভর হচ্ছে যে ক্যাপিটাল এম। 2 সেকেন্ডে ওই মোট ভরের 1/50 সে হারিয়ে ফেলে, অর্থাৎ খরচ করে, ব্যয় করে, জ্বালানি সে নির্গত করে। এটা কিন্তু আসলে লুকিয়ে লুকিয়ে একটা কথা, হিডেন কথা আছে এখানে একটা। এখানকার হিডেন কথাটা হচ্ছে প্রতি 2 সেকেন্ডে তার জ্বালানি ওই মোট ভরের 1/50 হারে সে ব্যয় করে, খরচ করে, বুঝতে পারছো? সো এখান থেকে তোমাকে এটা বুঝে নিতে হবে। তো 2 সেকেন্ডে যদি মোট ভরের 50 ভাগের 1 ভাগ খরচ করে, বোঝো ব্যাপারটা, যে মোট 2 সেকেন্ডে 50 ভাগের 1 ভাগ খরচ করে, তাহলে 1 সেকেন্ডে কত ভাগ খরচ করবে? তুমি হয়তো এটা ভাববা 50 ভাগের হাফ ভাগ, ঠিক আছে? যেহেতু 2 সেকেন্ডে 50 ভাগের 1 ভাগ, তাহলে 1 সেকেন্ডে হবে 50 ভাগের 0.5 ভাগ, বুঝতে পারছো? 0.5 ভাগ। তো এইভাবে তুমি যদি মাথা খাটিয়ে বুঝতে পারো তো বুঝতে পারলা। যদি না বুঝতে পারো, যদি কখনো এভাবে না আচ্ছা এটা বুঝিয়ে করে আগে, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে 2 সেকেন্ডে করে 50 ভাগের 1 ভাগ মোট ভরের, তাহলে 1 সেকেন্ড হবে তার অর্ধেক। সো এখান থেকে আমরা লিখবো এখন ডিএম এর মানটা। এই ডিএম এর মানটা হচ্ছে ডিএম এর মান দিব, মোট ভর এম ছিল, মোট ভর এম গুণন 1/50 গুণন 2, এটা ডিএম এর মান। আর নিচে সময়টা হচ্ছে প্রতি 2, সময় লাগবে না, এটা সব হয়ে গেল, যাই হোক। তো ডিএম বাই ডিটি মান হচ্ছে এটা গুণন ভি দিব। ভি এর মান হচ্ছে দেওয়া হচ্ছে 2500 মাইনাস এখানে হচ্ছে এই যে ক্যাপিটাল এম ইন্টু জি1 ইন্টু 9.8, এখানে এম এ, ঠিক আছে? দেখো এবার এখানে একটা এম আছে বড় হাতে এম, এখানে একটা বড় হাতে এম আছে, এখানে একটা বড় হাতে এম আছে। সো এইখান থেকে এম কমন নিয়ে এই এম কেটে যাবে, ঠিক আছে? এই এম কেটে গেলে এখানে তুমি ইজিলি এ এর মানটা নির্ণয় করতে পারবা, বুঝতে পারছো? ক্যালকুলেশন করে এ এর মানটা নির্ণয় করবা, দেখো এ এর মানটা আসবে কত, আমি তোমাকে দেখাচ্ছি। এ এর মানটা আসবে, এটা বিয়োগ টিয়োগ করে মোটামুটি 15.2, ঠিক আছে? 15.2 আসলে অ্যান্সার এটা আসবে। তোমার যদি এইভাবে বুঝতে কষ্ট হয় তখন তুমি এটা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যখন দেখবা না যে 2 সেকেন্ডে এই যে ভরের এত অংশ হারাই, এই লাইনটা থাকবে, তোমার যদি বুঝতে কষ্ট হয়, আচ্ছা তোমাকে ওইটা বোঝাচ্ছি আমি, তার আগেবার এটাই তোমাকে আগেবার বুঝাই দিই, ঠিক আছে? এখানে আমি যেটা করেছি ডিএম ভাগ ডিটি মানটা বসিয়েছি। কোশ্চেনে দেওয়া ছিল 2 সেকেন্ডে মোট ভরের 1/50 হারাই, ঠিক আছে? তাহলে মোট ভর যদি এম হয় তাহলে এম ইন্টু 1/50, এটা বাট 2 সেকেন্ডে ছিল, তাহলে 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে নির্ণয় করার জন্য আমি আবার 2 ভাগ করেছি, দেখো এম ইন্টু 1/50 সাথে আবার এখানে 2 নিচে 2 দিয়েছি একটা, ঠিক আছে? এভাবে করলাম, তাহলে এটা বুঝতে পারছো আশা করছি। এটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে এভাবে করবা যে এম এ সমান ডিএম ইন্টু ভি বাই ডিটি মাইনাস এমজি। দেখো এখানে আমাদের ডিএম এর নিচে ডিটি দিয়েছিলাম, এখানে আমার ডিএম ইন্টু ভি এর নিচে ডিটি দিলাম, মানে ডিটি এটাকে আমি ডিএম থেকে হটাই দিলাম। তোমার যদি বুঝতে কষ্ট হয় জন্য এইভাবে বোঝাচ্ছে, ঠিক আছে? সো ডিটি এর মান বসাবো, এখানে হচ্ছে তোমার ডিটি এর মান এই যে 2 সেকেন্ড দেওয়া আছে, 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড বসাবা ডিটি এর মান, ভি এর মান বসাবা 2500, আর এই ডিএম এর মানটা বসাবা, শুধুমাত্র ডিএম এর মান বসাবা। ডিএম এর মানটা হবে হচ্ছে
এই যে তোমার হচ্ছে ভগের 1/50 তাহলে তোমার m/50। বুঝতে পারলা কী করলাম? আমি বাকিগুলো লিখলাম না এখানে, বাকিগুলো আমি লিখলাম না, শুধু ডিএম এর মানটা নির্ণয় করে দেখাই দিচ্ছি। ডিএম এর মানটা m/50 হবে। তাহলে কারণ বিকজ প্রথম মোট ভাগ হচ্ছে m, আর সে কিন্তু মোট ভাগের 1/50 হারাই, তাই 50 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, m/50। আর ভি এর মান তো সব কিছু বলে দিলাম আমি। এভাবে যে অঙ্কটা করতে পারো, অ্যান্সার একই আসবে। যদি বুঝতে কষ্ট হয় সেজন্য এটা করতে পারো। সো এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। আচ্ছা, এখন যদি এমন হয় না, কোশ্চেনটা এমন হয় যে বলা হলো রকেটটা মহাকাশে উঠছে, মহাকাশে উড়তে উড়তে তোমার হচ্ছে এই ঘটনা ঘটছে, তখন কিন্তু এই তোমার ত্বরণ নির্ণয় করতে বললে আর mg মাইনাস করতে হবে না, কারণ মহাকাশে তো আর পৃথিবী নাই। বুঝতে পারছো? মহাকাশে মানে পৃথিবী থেকে অনেক দূরে। ওকে, সো এই জন্য তখন তুমি mgটা মাইনাস করবে না মহাকাশ উল্লেখ থাকলে। খুব সূক্ষ্ম বিষয়। এবার একটা হোমওয়ার্ক তোমাকে দেবো আমি। তাহলে হোমওয়ার্ক নাম্বার হচ্ছে, এটা কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে মোটামুটি 9 নম্বর অঙ্ক। তুমি কিন্তু অবশ্যই অনুশীলনী অঙ্কগুলো করে নেবা, ঠিক আছে? সো হোমওয়ার্ক দিচ্ছি এখানে একটা। হোমওয়ার্কটা একটু বানিয়ে বানিয়ে দেবো, বা একটু কঠিন হতে পারে, যে মোটামুটি একটি রকেট আকাশে উড়তে যাচ্ছে, জ্বালানি সহ তার ভর মোটামুটি 2.45 × 10⁶ কেজি। আর হচ্ছে এবং শুধু জ্বালানির ভর মোটামুটি ধরো 1.7 × 10⁶ কেজি। ওকে, এটা দিলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আর একটা ক্লু দিই আগে। ক্লুটা হচ্ছে যে জ্বালানি নির্গমন বেগ মোটামুটি 3.1 × 10⁻³ mx⁻1। কোশ্চেন, আচ্ছা উদ্দীপকটা আবার পড়ে দিচ্ছি আমি। একটি রকেট আকাশে উড়তে যাচ্ছে, জ্বালানি সহ তার ভর দেওয়া আছে এত কেজি। এত মানে হচ্ছে 2.45 × 10⁶ কেজি, এবং শুধু জ্বালানির ভর 1.7 × 10⁶ কেজি। জ্বালানির নির্গমন বেগ হচ্ছে 3.1 × 10⁻³ mx⁻1। আমার কোশ্চেন দেবো আমি দুটা। একটা আমি কোশ্চেন দিতে চাই এমন যে রকেট উৎক্ষেপণ শুরুতেই ধাক্কার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ রকেট যখন উঠতে যাবে না আকাশে, উড়তে গেলে ফার্স্টে রকেটে একটা ঊর্ধ্বমুখী ধাক্কা দিতে হবে, এবং সেই ধাক্কা একটা বল, সেই ধাক্কা বলটার মান কত তোমাকে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, যেই ধাক্কা বলটা দিলে রকেটটা তোমার হচ্ছে অভিবর্ষের প্রভাব থেকে মুক্ত হবে আর কি, সেটাই ধাক্কা বল। একটু বলে দিলাম, যাও। 2 নম্বর কোশ্চেন দেবো মোটামুটি যে এই ধাক্কা অর্জনে জ্বালানি নির্গমন হার নির্ণয় করো। সো কোশ্চেন দুটো একটু কঠিন মনে হতে পারে, বাট তোমাকে একটু ভাবতে হবে। এটা কিন্তু আমি যে অঙ্কগুলো করালাম ওগুলো থেকে সামান্য একটু ভিন্ন, কঠিন না, সামান্য একটু ভিন্ন। আর একটা তোমার কথা তোমাকে বলতে চাই আমি, সেটা হচ্ছে যে অনেক সময় উদ্দীপকে
প্রয়োজন থেকে বেশি ক্লু দেওয়া থাকে, অনেক সময় থাকতে পারে, ঠিক আছে? এমনটা মাথায় রাখবা, এমনটা করে ফেলবা। তো এটা আমাদের হোমওয়ার্ক থাকলো। একটি ঘূর্ণায়মান বস্তুর ভর 2 কেজি ঘূর্ণন অক্ষ থেকে মোটামুটি ধরো যে বস্তুটির দূরত্ব, ধরো বস্তুর দূরত্ব সাপোজ মোটা কত দেব, 1 মিটার, 1 মিটার। বস্তুটির জড়তার ভ্রামক নির্ণয় করো। এটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে এটি 5 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরলে এর কৌণিক গতিশক্তি কত হবে? আজকে কিন্তু আমরা মোটামুটি যেগুলো করলাম এগুলো কিন্তু মোটামুটি একটু সহজ প্রকৃতির ছিল, যদিও রকেটের অঙ্কগুলো একটু কঠিন ছিল, বাকিগুলো কিন্তু তোমার প্রায় পরিচিত মতো ছিল অঙ্কগুলো। সো এটা কিন্তু একটা নতুন অঙ্ক পাচ্ছি আমরা এই অধ্যায়ের আলোকে, এবং এর পরবর্তী অঙ্কগুলো কিন্তু আস্তে আস্তে কঠিন হবে। আমি কিন্তু ক্যাটাগরি ভাগ করে অঙ্ক করাচ্ছি, একটা ক্যাটাগরি আন্ডারে আমি দুটো একটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? সো এরকম কিন্তু একটা ক্যাটাগরি অঙ্কে একটা টপিকের আন্ডারে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, বাট আমি তোমাকে অল্প দু একটাকে করাচ্ছি, কারণ সব করালে তো আর শেষ হবে না। সো দু একটাগুলো করো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ সমস্যা হবে না। এরপরে ধীরে ধীরে কিন্তু আমরা আরও গভীর দিকে চলে যাব। সো আগে এগুলো করে ফেলবা। তো এটা এখন আমরা নির্ণয় করে দেখবো কত আসছে অ্যান্সার। প্রথমে বলা হচ্ছে যে বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করো। তো কী কী দেওয়া আছে লিখে ফেলি। দেওয়া আছে বস্তু ভর 2 কেজি, তাহলে এম সমান 2 কেজি, এটা দেওয়া আছে। ওকে, আর কি দেওয়া আছে? ঘূর্ণন অক্ষ থেকে, আমি যে পিকচার আছে তোমার পিকচার আঁকাই, এটা ঘূর্ণন অক্ষ ধরলাম, এটা হচ্ছে সেই তোমার শেপ, ঠিক আছে? সেটা ঘূর্ণন অক্ষ, আর এটা তোমার হচ্ছে সেই ঘূর্ণন পথ, ঠিক আছে? তাহলে এই একটা এখান থেকে যে দূরত্বটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত দেওয়া আছে, 1 মিটার। আর বস্তুটির ভর হচ্ছে, বস্তুটির ভর দেওয়া আছে এম সমান 2 কেজি, ঠিক আছে? সো এখানে এটাকে আমরা আর বলতে পারি, মনে আছে? 1 মিটার আর সমান ঘূর্ণন অক্ষ থেকে যে পথে ঘুরছে সেই বৃত্তের ব্যাসার্ধ কি 1 মিটার, সেটাকে আর বলতে পারি না বলো? ইজিলি বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এম সমান 2 কেজি, আর সমান 1 মিটার পেয়ে গেলাম। এখন আমাদের বলেছে যে বস্তুটির জড়তার ভ্রামক নির্ণয় করো। তোমার মনে আছে সূত্রটা? জড়তার ভ্রামকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইকুয়াল ওয়াট। সো এখন আমরা আয়ের সূত্র শিখেছি, মনে আছে না? আই সমান এম আর স্কোয়ার, মনে আছে? আই সমান এম আর স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র। সো এম এর মান 2 কেজি, আর এর মান 1 স্কোয়ার ইকুয়াল কিন্তু 2, ঠিক আছে? 2, তাহলে 2 কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে যে যদি এটি 5 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরলে এর কৌণিক গতিশক্তি কত হবে? সো কৌণিক গতিশক্তিকে কী দিয়ে প্রকাশ করা হয়? ওই ইকে দিয়ে। কৌণিক গতিশক্তি ইকে সমান সূত্রটা কি মনে আছে? যদি মনে না থাকে তবে তোমাকে আমি বলে দিচ্ছি, দেখো শেখাই দিচ্ছি। তুমি এমনি গতিশক্তি সমান কী জানো? এমনি গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। এই দেখো তুমি জানো হাফ এম ভি স্কোয়ার। সেখানে হাফ লিখো, এখানে এম লিখেছো তো এখানে লিখো আই, এখানে ভি স্কোয়ার আছে তুমি এখানে লিখো ওমেগা স্কোয়ার। এম মানে ভর ছিল, আর ভর মানে কৌণিক গতিতে জড়তার ভ্রামক, আর ভি মানে বেগ, আর এটা কৌণিক বেগ, ঠিক আছে? সে মান বসাও এবার হাফ ইন্টু
আই মান পেয়েছে 2 ইন্টু ওমেগার মান ছিল কত 5, 5 স্কোয়ার, তাহলে অ্যান্সার 25 তোমার হচ্ছে জুল। ঠিক আছে, কৌণিক গতিশক্তির একক কিন্তু জুল। ঠিক আছে, কৌণিক গতিশক্তির একক জুল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে এই ভিডিওটা হয়তো এখানে থাকবে, এরপরে আমরা আরও অনেক ভিডিও প্র্যাকটিস করবো। তোমার আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই এখানে, সেটা হচ্ছে রৈখিক গতি এবং কৌণিক গতি যে রাশিগুলো আছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। রৈখিক গতি এবং কৌণিক গতি যে রাশিগুলো আছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আমি তোমাকে এর পর ভিডিওতে সুন্দর করে জানাই দেবো। ঠিক আছে, তাহলে তুমি আজকে যে অঙ্কটা লাস্টে করালাম এটা তোমার বুঝতে সুবিধা হবে একটু। লাস্টে এখানে শেষ, নেক্সট ভিডিও ইনশাআল্লাহ নেক্সট ডে।